সাধারণ একটি স্কুলের ফুটবল টিম, যারা কিনা ফুটবলের কোনো কিছুই জানতো না। তো হঠাৎ করে একদিন এই টিমেরই কোচ হয়ে আসেন সিজিয়ান নামক একজন ব্যক্তি, যে কিনা নিজেও আসলে কোনো কোচই ছিল না, বরং সে ছিল একজন সামান্য ফটোগ্রাফার। কিন্তু ছোটবেলা থেকে সে ফুটবলে অনেক বেশি এক্সপার্ট ছিল, তাই সে সবসময় একজন ফুটবলার হতে চাইতো। কিন্তু দারিদ্রতার কারণে তার ফুটবলার হওয়ার স্বপ্নটি স্বপ্নই থেকে যায়। তবে এক পর্যায়ে সে ছলচাতুরি করে একটি অপদার্থ টিমের ফুটবল কোচ হয়ে যায়। সে নিজে একজন ফুটবলার হতে না পারলেও পরবর্তীতে তার সমস্ত স্বপ্নই হয়ে যায় এই ফুটবল টিমটিকে নিয়ে। তাই সে তার এই প্রাণপ্রিয় টিমটিকে শূন্য থেকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার জন্য করতে থাকে অক্লান্ত পরিশ্রম। সে এমন এমন কৌশলে টিমের প্রত্যেকটি প্লেয়ারদেরকে প্র্যাকটিস করাতে থাকে, যেটা কোনো সাধারণ কোচ কখনো কল্পনাও করতে পারবে না। তবে শেষ পর্যন্ত সে কি তার এই অপদার্থ টিমটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। আমরা তো কম বেশি ফুটবল নিয়ে অনেক মুভির গল্প দেখেছি, কিন্তু আজকের এই গল্পটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। তাহলে চলুন ঘুরে আসা যাক অপদার্থ একটি ফুটবল টিমের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার অনেক ছোট্ট একটি শহরে, যেখানে আমরা সিজিয়ান নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। তার বয়স ছিল 56 বছর। তো সে যখন তার বাইকে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, তখন একজন ব্যক্তি তাকে বলে, তুমি আমাকে ফুটবল খেলা কবে শেখাচ্ছ বলো তো? কিন্তু সিজিয়ানের অনেক তাড়া থাকার কারণে সে দ্রুত সেখান থেকে চলে যায়। সে আসলে একটি স্টুডিওতে যাচ্ছিল। এদিকে রেডিওতে বলা হচ্ছিল যে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কোঅ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের শহরে ফুটবল তৃতীয় স্পার্ক কাপ অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে চাইলেই অংশগ্রহণ করতে পারবে হাই স্কুলের সমস্ত স্টুডেন্টরা। তো এরপর সিজিয়ান একটি স্টুডিওতে যায়, যেটা কিনা ছিল হুয়াং নামক একজন ব্যক্তির। আর হুয়াং সিজিয়ানের পরিচিত ছিল, তাই সিজিয়ান তার কাছ থেকে তার ক্যামেরাটি ধার নিতে এসেছে। কারণ সিজিয়ান হলো একজন প্রফেশনাল ফটোগ্রাফার, তবে তার নিজস্ব কোনো ক্যামেরা ছিল না। তাই সে হুয়াং এর কাছ থেকে এই ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গাতে ফটোগ্রাফি করে, আর এটাই ছিল তার অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম। তো এরপর সিজিয়ান ক্যামেরা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা ইউয়ান নামক একটি ছেলেকে দেখতে পাই। ইউয়ান রাস্তায় কিছু সিডি সেল করছিল, আর এমন সময় সেখানে একটি লোক আসে। আর সে ইউয়ানকে বিভিন্ন উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। এতে তার সঙ্গে ইউয়ানের তর্ক শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে ইউয়ান লোকটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় যে ইউয়ান সোজা গিয়ে সিজিয়ানের বাইকের সঙ্গে ধাক্কা খায়। সিজিয়ান আবার তার সঙ্গে ফটোগ্রাফির জন্য একটি মেশিন নিয়ে এসেছিল, যেটা কিনা ইউয়ানের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে ভেঙে যায়। তাই সিজিয়ান তখন জরিমানা নেওয়ার জন্য ইউয়ানকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইউয়ান যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। ইউয়ান বাঁচার জন্য তাদের দিকে অনেক দূর থেকে একটি ফুলকপি ছুঁড়ে মারে, আর ফুলকপিতে ইউয়ানের কিক দেখে সিজিয়ান একদম অবাক হয়ে যায়। এবার আমরা একটি ওয়েডিং সেরেমনির দৃশ্য দেখতে পাই, যেখানে সিজিয়ান ক্যামেরাম্যানের কাজ করছিল, কিন্তু পড়ে যাওয়ার কারণে তার ক্যামেরাটি একদমই চলছিল না। এর মধ্যেই আবার হঠাৎ করেই ধাক্কা খেয়ে ভুলবশত ওয়েডিং কেকের মধ্যে সিজিয়ানের ক্যামেরাটি পড়ে যায়। এতে করে সেখানে থাকা একজন সিজিয়ানের চোখে প্রচন্ড জোরে একটি ঘুষি মারে, যার ফলে সিজিয়ানের চোখ একদম ফুলে যায়। এরপর রাতের বেলা দেখা যায় যে সিজিয়ানের চোখের অবস্থা খুবই খারাপ। আর এখানে তাকে তার বন্ধুরা বলে, একবার ভাবো তো, আমরা সময় মতো না আসলে তোমার কি অবস্থা হতে পারত। এদিকে ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় হুয়াং সিজিয়ার উপর প্রচন্ড রেগেছিল। তাই হুয়াং সিজিয়ানকে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। এতে করে একসময় সিজিয়ানও অনেক রেগে যায়, যার ফলে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সিজিয়ান বলে যে সে খুব শীঘ্রই তাকে তার ক্যামেরার টাকা দিয়ে দেবে। এরপর সিজিয়ান সেখানে মন খারাপ করে ড্রিঙ্ক করতে শুরু করে। অন্যদিকে আমরা ইউয়ানকে দেখতে পাই। ইউয়ান এখন তার বাড়িতে ছিল। সে একটি বক্সের মধ্যে কিছু টাকা রাখছিল। তবে এমন সময় তার কাছে সানিয়ান নামক একটি মেয়ে আসে। সে আসলে ইউয়ানকে একটি বই ফেরত দিতে এসেছে। তো এখানে সানিয়ান ইউয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আমার ভাইয়ের উপর রেগে আছো? আসলে সানিয়ানের ভাইয়ের সঙ্গে একবার ইউয়ানের প্রচন্ড মারামারি হয়েছিল। এমনকি সেই ঘটনার পর ইউয়ানকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছে। তো সানিয়ান এখানে ইউয়ানকে বলে, জানো ইউয়ান, সেদিনের পর থেকে আমি আমার ভাইয়ের দিকে ঠিক মতো তাকাইও নি। কিন্তু ইউয়ান তাকে বলে, তোমাকে আমার জন্য এসব কিছুই করতে হবে না, যা হয়েছে আমার জন্যই হয়েছে। এরপর সানিয়ান তাকে বলে, কিছুদিনের মধ্যে আমাদের স্কুলে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা অনেক বড় একটি ম্যাচ, তাই আমি চাই তুমিও সেখানে অংশ নাও। তুমি অনেক ভালো একজন খেলোয়াড় ইউয়ান, তোমাকে আমাদের স্কুলের টিমের জন্য অনেক প্রয়োজন। আর এটাই তোমার জন্য সবচাইতে উপযুক্ত সময় স্কুলে আবারও ফিরে আসার। কিন্তু ইউয়ান এখানে কোনো কিছুই বলে না। সানিয়ান তখন তাকে বলে, আমি আশা করছি তুমি বিষয়টি ভেবে দেখবে। এই বলেই সানিয়ান সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সিজিয়ানকে দেখতে পাই। সিজিয়ান একটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, যেখানে রাতের বেলা কয়েকজন বাচ্চারা ফুটবল খেলছে।
হঠাৎ করে এই ফুটবলটি বাচ্চাদের কাছ থেকে দূরে চলে আসলে বাচ্চারা চিৎকার করে সিজিয়ানকে বলে, এই যে আঙ্কেল, ফুটবলটি একটু পাস করুন তো। সিজিয়ান পুরো জোশ নিয়ে অনেক বড় একটি শট মারতে চায়, কিন্তু ড্রাঙ্ক হয়ে যাওয়ার কারণে সে রাস্তায় পড়ে যায়। এবার পরের দিন আমরা সিজিয়ানকে একটি ছাদে দেখতে পাই। সে রেলিং এর অনেক কাছাকাছি চলে গিয়েছিল। আসলে সে এখানে নিজের জীবন শেষ করে দিতে এসেছে, কারণ এভাবে আর কতদিন বাঁচা যায়, কতদিন সে আর মানুষের ক্যামেরা ধার নিয়ে কাজ করবে। আর এখন তো তার সেই ক্যামেরা ধার নেওয়ার রাস্তাটিও বন্ধ হয়ে গিয়েছে। তাই সিজিয়ান নিজেকে শেষ করে দিতে চাইছিল। তবে এমন সময় তার একজন বন্ধু তাকে বারবার ডাকছিল, আর সে তাকে বলছিল, তুমি আবেগে পড়ে এমন কাজ করো না। এই সামান্য বিষয় নিয়ে তুমি তোমার জীবন শেষ করে দিতে চাইছো? দয়া করে তুমি এমনটা করো না। আমার কাছে তোমার জন্য একটি দুর্দান্ত খবর আছে। তবে আমার কাছে আছে দুটো খবর, একটি ভালো খবর, একটি খারাপ খবর। তুমি আগে কোনটা শুনতে চাও বলো তো? আচ্ছা, আগে খারাপটাই বলি। আমাদের ফান্ডের সমস্ত টাকা শেষ হয়ে গিয়েছে। আর ভালো খবরটি কি জানো? আমি যতদূর জানি স্কুল লাইফে তুমি অনেক ভালো ফুটবল খেলতে, তাই না? কিভাবে ফুটবলে শট মারতে হয় এটাও তো তোমার খুব ভালো করেই জানা আছে। সিজিয়ান তখন বলে, তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝেছি। তুমি নিশ্চয়ই আমাকে ফুটবল সম্পর্কিত কোনো কাজের কথা বলতে এসেছো। আমি এই ধরনের কোনো কাজেই যেতে পারবো না। ফুটবলের বিষয়ে আমি যা কিছু জানতাম সব ভুলে গিয়েছি। তখন তার বন্ধু তাকে বলে, তোমাকে তেমন কিছুই জানতে হবে না। শুধুমাত্র ফুটবল কিভাবে খেলতে হয় সেটা তো নিশ্চয়ই জানো। তুমি তো এখন একদম ফ্রি আছো। আমার কাছে একটি স্কুলের ফুটবলের কোচের নিয়োগ আছে। তুমি চাইলে সেখানে জয়েন করতে পারো। এতে কিন্তু তোমাকে খুব একটা কষ্ট করতে হবে না। আর আমার কাছে মনে হয় এটাই এখন তোমার জন্য এমন একটি চাকরি যেটা খুব সহজেই তোমার হয়ে যেতে পারে। সিজিয়ান এখানে কিছু বলতেই যাবে, কিন্তু এমন সময় তার কাছে একটি কল আসে। সিজিয়ানকে কল করে কোথাও যেতে বলা হয়, আর এটা শুনে সে একদম অবাক হয়ে যায়। এবার পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সিজিয়ানকে একজন ভদ্রলোক তার বাবার শেষকৃত্যের একটি জিনিস দেয়, আর সেটা নিয়ে সিজিয়ান ফিরে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই তাকে একদল লোক এসে ঘিরে ফেলে। তারা তাকে তাদের কাছ থেকে কিছু কিনতে বলছিল এবং তার দিকে পোস্টার দিচ্ছিল। তো সেখান থেকে একটি পোস্টার নিয়ে সিজিয়ান বাড়িতে চলে আসে। আর এই পোস্টারটি খুব ভালোভাবে দেখার পর হঠাৎ করেই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে সিদ্ধান্ত নেয় যে সে ফুটবল টিমের কোচ হবে। তবে ফুটবল কোচের এই চাকরিটি পাওয়ার জন্য তাকে প্রথমে কিছু কাগজপত্রের ব্যবস্থা করতে হবে। তাই প্রথমেই সিজিয়ান একজন ফুটবলারের ছবি বের করে। এরপর কম্পিউটারের সাহায্যে সেই ছবিটি এডিট করে সে সেখানে তার নিজের ছবি বসিয়ে দেয়। এবার সে তার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে, আর তাদের সাহায্যে সে তৈরি করে ফেলে একটি ফেক সিভি। এরপর সিজিয়ান সেই সিভিটি নিয়ে সোজা চলে যায় ফেংহুয়া মিডল হাই স্কুলে, যেখানকার ফুটবল টিমের জন্য একজন কোচের প্রয়োজন ছিল। তো সিজিয়ান সোজা চলে যায় স্কুলের প্রিন্সিপালের কাছে, যার নাম ছিল বানলি। সিজিয়ান তখন বানলির কাছে তার সিভিটি জমা দেয়। বানলি তখন তাকে দেখে মজা করে বলে, আরে, তোমার পেটটা একদম নেকড়ের মতো অনেক মোটা, আর তুমি কিনা হবে ফুটবল কোচ। এই বলে সে সেখানে হাসতে থাকে। এরপর সে সিজিয়ানকে আরো বলে, তুমি কি আমাদের স্কুল সম্পর্কে সবকিছু জেনে এখানে এসেছো? আমাদের এই স্কুলটি কিন্তু শহরের সবচাইতে পুরাতন একটি স্কুল। তাছাড়া এখানকার শিক্ষার মানও কিন্তু অন্যান্য স্কুলের চাইতে অনেক ভালো, যার ফলে আজ পর্যন্ত আমরা সেরাদের মধ্যেই আছি। তাই এবার আমাদের স্কুলের খেলার মান যাচাই করার জন্য এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। সিজিয়ান তখন বলে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জেনেই আমি এখানে এসেছি। বানলি তখন তাকে বলে, তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের স্কুলের শিক্ষার মানের মতোই খেলার মানও কিন্তু ভালো হতে হবে। আচ্ছা, তুমি ঠিকঠাক ফুটবল খেলার নিয়ম কানুন জানো তো? কারণ আমাদের স্কুলের কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য সকল ধরনের যোগ্যতা অর্জন করতে হবে। তাই যে কোচ আমাদের সমস্ত মান পূরণ করতে সক্ষম হবে তাকে আমরা আমাদের ফুটবল টিমের কোচ হিসেবে রাখবো। সিজিয়ান তখন তাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না। স্কুল লাইফে আমি অনেক ভালো একজন ফুটবলার ছিলাম। তাছাড়া আমার বিশ্বাস আমি এই টিমকে খুব ভালোভাবে লিড করতে পারবো। বানলি তখন বলে, তোমার কনফিডেন্স তো দেখছি অনেক বেশি। তখন আবার পাশে বসে থাকা একটি মহিলা বলে, চলুন সিজিয়ান, এখন আপনার দক্ষতা একটু পরীক্ষা করে দেখা যাক। সিজিয়ান এতে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল। কিন্তু সিজিয়ান তাদের কাছে গিয়ে সাহস করে বলতে থাকে, আমার এই পা দিয়ে আমি অনেক ম্যাচ জিতেছি। সিজিয়ান আসলে সত্য কথাই বলছিল। একসময় সে সত্যি অনেক ভালো ফুটবল খেলতো, কিন্তু বহু বছর ধরে ফুটবল থেকে দূরে থাকার কারণে বর্তমানে সে ফুটবলের নিয়ম কানুন অনেকটাই ভুলে গিয়েছে। তাই সে এখানে ফুটবলের নিয়মের ব্যাপারে কথা বলতে গিয়ে অনেক ভুলভাল বলছিল। তখন মহিলাটি বলে, তুমি এসব উল্টোপাল্টা কি বলছো? সিজিয়ান এতে কোনো মতে বিষয়টি এড়িয়ে যায়। এরপর সে প্রিন্সিপালের রুম থেকে ছোট্ট একটি বল তুলে নেয় এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে থাকে। এরপর সিজিয়ান সোজা সেই বলটিকে অনেক জোরে একটি কিক মারে, যার ফলে বলটি একদম বাস্কেটের মিডলে গিয়ে পড়ে। যদিও এতে ভুলবশত প্রিন্সিপালের মুখে পানি এসে পড়েছিল,
কিন্তু তারপরও প্রিন্সিপাল সিজিয়ানের দক্ষতা দেখে অনেক খুশি হয়ে যায়। আর সে সিজিয়ানকে বলে, আমরা যাকে খুঁজছি তুমি সে, আজকে থেকে তুমি আমাদের ফুটবল টিমের কোচ। একথা শুনে সিজিয়ান তো একেবারেই অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি যে সে এত সহজেই সিলেক্ট হয়ে যাবে। এরপর সিজিয়ানকে সবার নামের একটি তালিকা দেয়া হয়, যেখানে যারা যারা ফুটবল টিমে থাকতে চায় তাদের সবার নাম রয়েছে। সিজিয়ান তখন প্রিন্সিপালকে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমার কাছে প্র্যাকটিস করে সবগুলো ছাত্রই খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে। প্রিন্সিপাল তখন তাকে বলে, তুমি শুধু সঠিকভাবে তোমার দায়িত্ব পালন করো। যদি এবার আমাদের টিম ভালো কিছু করতে পারে, তাহলে বেতন নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। সিজিয়ান তখন বুঝতে পারে যে এটাই তার টাকা উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ। এরপর দেখা যায় যে স্কুল ছুটি হয়ে গেলে সিজিয়ান তার কাগজপত্র নিয়ে বেরিয়ে যায়। তবে হঠাৎ করেই সে সেখানে লি নামক একটি মেয়েকে দেখতে পায়। আসলে এই মেয়েটি ছিল তার এক্স গার্লফ্রেন্ড। অনেক বছর আগেই তাদের দুজনের ব্রেকআপ হয়ে গিয়েছিল। তো লিকে দেখতে পেয়ে সিজিয়ান লুকোনোর চেষ্টা করছিল, কিন্তু তারপরও লি তাকে দেখে ফেলে। তখন সিজিয়ান তাকে বলে, আরে কি কাকতালীয় ব্যাপার বলো তো, তোমার সাথে আবারও দেখা হয়ে গিয়েছে। লি তখন বলে, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, তুমি ইচ্ছে করে এখানে এসেছো, নিশ্চয়ই তুমি আমাকে ফলো করছো তাই না? কিন্তু সিজিয়ান বলে, আরে না, আমি তোমাকে ফলো করতে যাব কেন, আমি তো আজকে স্কুলে কোচ হিসেবে নিয়োগ পেয়েছি। অন্যদিকে আমরা সানিয়ানকে দেখতে পাই, সে এখানে স্কুলের মাইকে বলছিল আমাদের স্কুলের ছাত্ররা স্পার্ক কাপে অংশ নিতে যাচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের স্কুলে বিখ্যাত একজন কোচ জয়েন হয়েছে, সেই আমাদের টিমকে প্র্যাকটিস করাবে। আসলে সিজিয়ানের ফেক পোস্টার দেখে তারা সবাই ভাবছিল যে সিজিয়ান সত্যিই হয়তো অনেক বড় একজন ফুটবলার। এসব কথা শুনে লি এখানে সিজিয়ানের কাছ থেকে জানতে চায় যে সে কিভাবে এখানে এসে নিয়োগ পেয়েছে। সিজিয়ান তখন বলে যে ভাগ্যক্রমে তার চাকরিটি হয়ে গিয়েছে। এদিকে মাইকে সানিয়ান আবার বলে যে তাদের মেডিকেল সেক্টরে লি ফুটবল টিমের ডক্টর হিসেবে থাকবে, অর্থাৎ লি ছিল এই স্কুলের ডক্টর। কিন্তু একথা শুনে লি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সিজিয়ানকে দেখতে পাই। সিজিয়ান তার এবং লির অনেক পুরনো কিছু ছবি দেখছিল, যেগুলো দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়। কিন্তু এমন সময় তার সঙ্গে তার বন্ধুরা দেখা করতে আসলে সে কোনো মতে ছবিটি লুকিয়ে ফেলে। এরপর তার বন্ধুরা এখানে তাকে একটি বই দেয়। বইটি ছিল ফুটবল সম্পর্কিত একটি বই, যেখানে লেখা আছে যে কিভাবে ফুটবলের ভালো একজন কোচ হওয়া যায়, সেই সাথে ফুটবলের সমস্ত নিয়ম কানুনে এখানে লেখা ছিল। এরপর তার বন্ধুরা তাকে বলে, আমাদের সবার তোমার উপর বিশ্বাস আছে, তুমি দেখে নিও, একদিন তুমি সত্যি অনেক ভালো একজন ফুটবল কোচ হবে। এরপর তারা সবাই মিলে টিভিতে একটি ফুটবল ম্যাচ দেখছিল। সিজিয়ান এখানে অনেক মনোযোগ দিয়ে ম্যাচটি দেখতে থাকে, যাতে করে ফুটবলের সমস্ত বিষয়গুলো সে ভালোভাবে জানতে পারে। তো এবার পরের দিন সিজিয়ান স্কুলে প্র্যাকটিস করাতে গেলে সানিয়ান তাকে খেলোয়াড়দের আরেকটি লিস্ট দিয়ে বলে, এখানে 10 জন প্লেয়ারের লিস্ট আছে, তবে কোনো সমস্যা নেই, আমার পরিচিত আরো একজন আছে যাকে কিনা দলে নেওয়া যায়, তাকে নিলেই আমাদের মোট 11 জন প্লেয়ার হয়ে যাবে। সিজিয়ান তখন তাকে বলে, ঠিক আছে, তাহলে তাকে নিয়ে এসো। সানিয়ান তখন তাকে বলে যে ছেলেটির নাম হচ্ছে ইউয়ান, সে অনেক দুর্দান্ত ফুটবল খেলে আর অনেক সুন্দর কিকও মারতে পারে, কিন্তু একসময় মারামারি করার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এবার সেদিন রাতের বেলা আমরা নান নামক একটি ছেলেকে দেখতে পাই। নান এখানে তার বন্ধু রকের সঙ্গে প্র্যাকটিস করছিল, আর এই নানি ছিল সানিয়ানের ভাই, যার সঙ্গে ইউয়ানের মারামারি করার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। তো রকি এখানে নানকে বলে, তুমি কি শুনেছ, আমাদের স্কুলে একটি ফুটবল টিম গঠন করা হয়েছে, সেখানে ডিরেক্টর জিনকেও আমন্ত্রণ জানানো হয়েছে, আর একজন কোচকেও সিলেক্ট করা হয়েছে। এরপর আমরা ইউয়ানকে দেখতে পাই, ইউয়ানের কাছে সানিয়ান এসেছে। তো সানিয়ান এখানে ইউয়ানকে বলে, তোমাকে আমাদের নতুন কোচ আগামীকাল যেতে বলেছে, আমি মন থেকে চাই ইউয়ান, তুমি আমাদের স্কুলে ফিরে এসো, যা হটটা হয়ে গিয়েছে। তুমি নিজেও জানো যে তুমি কতটা ভালো ফুটবল খেলো, তুমি অন্যদের জন্য নিজের প্রতিভা কেন নষ্ট করবে। আমার বিশ্বাস তুমি আমার এই অনুরোধটি রাখবে, তুমি অবশ্যই কাল স্কুলে আসবে। এরপর আমরা ইউয়ানকে তার বাবার সঙ্গে দেখতে পাই। সেখানে তার বাবাকে বলে, দুদিন আগে আমার একজন ক্লাসমেট আমাকে দেখতে এসেছিল, আমাদের স্কুলে একটি ফুটবল টিম তৈরি করা হয়েছে, আমি সেখানে অংশ নিতে চাই, আমি আবারও ক্লাস শুরু করতে চাই। তার বাবা তখন তাকে বলে, ঠিক আছে, এখন আগে এই সবকিছু পরিষ্কার করে ফেলো তো। এই বলেই তার বাবা মদ পান করতে চলে যায়। আসলে ছোটবেলা থেকে ইউয়ানের বাবা এমন, ইউয়ান কখনোই তার বাবার সঙ্গে মন খুলে কথা বলতে পারেনি, এমনকি তার জীবনে অনেক বড় কিছু হয়ে গেলেও তার বাবা কখনো তাকে সান্ত্বনা পর্যন্ত দেয়নি। এবার পরের দিন স্কুলে দেখা যায় প্রিন্সিপাল সমস্ত স্টুডেন্টদের সঙ্গে সিজিয়ানকে পরিচয় করিয়ে দিচ্ছে। সে এখানে সবাইকে বলে, আজ থেকে ইনি হচ্ছে তোমাদের কোচ, সে কিন্তু অনেক ভালো একজন ফুটবলার, তার কাছে প্র্যাকটিস করেই তোমাদেরকে আমাদের স্কুলের জন্য ট্রফি আনতে হবে। তোমাদের প্র্যাকটিসের সময় হচ্ছে 2 মাস, আর এই 2 মাসের মধ্যে তোমাদের নিজেদেরকে পুরোপুরিভাবে প্রস্তুত করে তুলতে হবে। তো এবার সকলের সঙ্গে পরিচয় শেষ হলে
সিজিয়ান ছেলেদেরকে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে, তবে ফুটবল প্র্যাকটিস নয়, বরং সে তাদেরকে নিয়ে দৌড় প্র্যাকটিস করছিল। তখন সবাই নিজেদের মধ্যে বলাবলি করছিল, এসব তো আমরা নিজেরাই করতে পারতাম, তাহলে শুধু শুধু কোচ আনার কি দরকার ছিল। তো এবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে সানিয়ান তাদের টিমের জন্য ইউয়ানকে নিয়ে এসেছে। তো সানিয়ান এখানে সিজিয়ানকে বলে, আপনাকে আমি যে ছেলেটির কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই ছেলে ইউয়ান। তবে সিজিয়ান এবং ইউয়ান এখানে একে অপরকে দেখে চিনে ফেলে, কারণ ইউয়ানের সঙ্গে ধাক্কা লেগে সিজিয়ানের ক্যামেরা ভেঙেছিল। তো সিজিয়ান তখন ইউয়ানকে একটি সাইডে নিয়ে যায়, আর সে ইউয়ানকে বলে, সেদিন তুমি আমার ক্যামেরা ভেঙে ফেলেছিলে, তবে আমি কিন্তু তোমার কাছে কোনো ক্ষতিপূরণ চাইনি। ইউয়ান তখন তাকে বলে, দাঁড়ান দাঁড়ান, আমি মনে হয় আপনাকে চিনি, আপনি তো একজন ক্যামেরাম্যান, তাহলে আপনি এখানে কোচ হিসেবে কিভাবে এসেছেন? সিজিয়ান তখন তাকে বলে, আমি তোমার সঙ্গে একটি ডিল করতে চাই। তুমি আমার এত দামে ক্যামেরা ভেঙে ফেলেছ, তবে এর বিনিময়ে তোমাকে একটি টাকাও দিতে হবে না। তুমি শুধু দয়া করে আমার এই ব্যাপারটি সকলের কাছে গোপন রাখো। তবে এমন সময় আবার সানিয়ান তাদেরকে বলে, তোমরা কি একে অপরকে চেনো? সিজিয়ান তখন বলে, আরে চিনি না মানে, এটা তো আমার ভাগ্নে হয়। ইউয়ান তো এতে একদম অবাক হয়ে যায়, কিন্তু তারপর সেও জানায় যে সিজিয়ান তার আঙ্কেল হয়। এরই মধ্যে আবার সেখানে নান চলে আসে। নান তখন তাদেরকে বলে যে সেও তাদের সঙ্গে প্র্যাকটিস করবে, কারণ সেও ফুটবল ম্যাচে পার্টিসিপেট করতে চায়। কিন্তু সানিয়ান তখন বলে, নান এবং ইউয়ান তাদের দুজনকে একই সাথে একই টিমে নেওয়া যাবে না, কারণ এরা দুজন একসঙ্গে থাকলে আবারও লড়াই হতে পারে। তবে সিজিয়ান তখন নানের কাছে জানতে চায় যে সে কোন পজিশনে খেলে। নান তখন তাকে বলে যে সে মূলত স্ট্রাইকারের পজিশনে খেলে, আর ইউয়ান বলে সে ফ্রন্ট স্ট্রাইকার হয়ে খেলে। এরপর সিজিয়ান তাদের দুজনকে দৌড়তে বলে, ফলে তারা দুজনেই দৌড়তে শুরু করে। তারা দুজনই একজন আরেকজনের আগে দৌড়ানোর চেষ্টা করছিল। এবার প্র্যাকটিস শেষ হলে প্রিন্সিপাল সিজিয়ানকে একটি লিস্ট দেখিয়ে বলে, এখানে দুজন ছাত্রের নাম আছে, নান এবং ইউয়ান। আপনি হয়তো এদের সম্পর্কে কিছুই জানেন না, আর তারা হয়তো টিমের মধ্যে গন্ডগোল লাগাতে পারে, কারণ তারা দুজন আগেও একবার মারামারি করেছিল। তবে সত্যি কথা বলতে তারা দুজনই অনেক পরিশ্রমী, আর তারা অনেক ভালো খেলতেও পারে। যদি কোনোভাবে এদের দুজনের মধ্যে বন্ধুত্ব করিয়ে দেয়া যায়, তাহলে আমার মনে হয় এবারের ট্রফি আমরাই জিতব। সিজিয়ান তখন প্রিন্সিপালকে বলে, আমার মনে হয় তারা দুজন যদি একসাথে প্র্যাকটিস করতে থাকে, তাহলে আস্তে আস্তে পুরো বিষয়টি সলভ হয়ে যাবে। এরপর দেখা যায় সিজিয়ান সবাইকে একসঙ্গে মাঠে ডেকে বলে, স্কুল শেষ হতে এখনো 10 মিনিট বাকি আছে, আর এই 10 মিনিট ধরে তাদের সবাইকে এখন দৌড়তে হবে। কিন্তু ছেলেগুলো তখন বলে, কেন দৌড়তে হবে? এখানে কোনো ম্যারাথন প্রতিযোগিতা হচ্ছে নাকি? সিজিয়ান তখন বলে, যদি তোমরা ভালোভাবে ফুটবল খেলতে চাও, তাহলে আমি যা বলছি সেটাই করো। তখন দেখা যায় যে প্রথমে ইউয়ান দৌড়ে যায়, আর তার দেখা দেখিয়ে বাকি সবাইও তখন দৌড়তে শুরু করে। এবার দৌড়ানো শেষে সিজিয়ান তাদের সবাইকে বলে, আমি মাঝমাঠে দাঁড়িয়ে ফুটবল ড্রিবল করব, আর তোমরা সবাই আমাকে থামানোর চেষ্টা করবে, ঠিক আছে? তবে আমি যদি তোমাদেরকে হারিয়ে দিতে পারি, তাহলে তোমাদেরকে আরো 10 বার মাঠে দৌড়তে হবে। সবাই তখন সিজিয়ানের এই চ্যালেঞ্জ একসেপ্ট করে, কারণ তারা ভাবছিল যে সিজিয়ান মোটা হওয়ার কারণে তারা সবাই তাকে হারাতে পারবে। কিন্তু এখানে দেখা যায় যে সিজিয়ান ফুটবল নিয়ে অসাধারণ গতিতে তাদের সবাইকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে শুরু করে। তার এভাবে পাশ কাটানো দেখে সবাই অবাক হয়ে যায়, আর এর পরে সিজিয়ান সবাইকে চমকে দিয়ে সবাইকে হারিয়ে সে গোল করে ফেলে। ইউয়ানিতে একটু বেশি অবাক হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে একজন ফটোগ্রাফার কিভাবে এত ভালো ফুটবল খেলতে পারে। তো এখানে সিজিয়ান ছাত্রদেরকে বলে, ফুটবল খেলতে হলে অবশ্যই তোমাদের শরীরে শক্তি থাকতে হবে, তাই আমি চাই তোমরা এখানে 20 বার দৌড়াও। এবার সিজিয়ানের কথা শুনে তারা সবাই আবারও দৌড়তে শুরু করে, কারণ সিজিয়ানের খেলা দেখে তারা সবাই অনেক মোটিভেট হয়ে গিয়েছে। তো এভাবেই দিনের পর দিন তাদের প্র্যাকটিস চলতে থাকে দ্রুত গতিতে। কিন্তু সবাই ফুটবল খেলার চাইতে বেশি দৌড়তো। তবে কিছুদিন দৌড় প্র্যাকটিসের পর সিজিয়ান তাদেরকে ফুটবল পাশ কাটানো শেখায়, এমনকি এটাও শেখায় যে দূর থেকে সবকিছু কিভাবে অবজার্ভ করতে হয়। তবে প্র্যাকটিস করতে গিয়ে প্রতিনিয়ত স্টুডেন্টরা অনেক আঘাত পেত, আর তাদের ট্রিটমেন্ট করত ডক্টর লি। এদিকে সিজিয়ানো ফুটবল সম্পর্কে নানা ধরনের তথ্য সংগ্রহ করে যত ভালোভাবে পারা যায় ছাত্রদেরকে ট্রেনিং দিতে শুরু করে, আর সমস্ত প্র্যাকটিস শেষে তারা গোল করার প্র্যাকটিস শুরু করে। কিন্তু টিমের এত কিছু পরিবর্তন হলেও নান এবং ইউয়ান এখনো আগের মতোই আছে। তারা দুজন দুজনকে এখনো অপছন্দ করে। এদিকে ইউয়ান ট্রফি জেতার জন্য তার ঘরের মধ্যেও প্র্যাকটিস করতে শুরু করে, আর বাকি ছাত্ররা ক্লাসরুমের মধ্যেও সময় পেলে প্র্যাকটিস করে। এরপর একদিন প্র্যাকটিস শেষ করে সিজিয়ান তাদের সবাইকে ডেকে বলে, তোমরা কি পেলে এবং ম্যারাডোনাকে চেনো? তারা হচ্ছে ফুটবলের অনেক বড় দুজন কিংবদন্তি। এই বলে সে ছাত্রদেরকে তাদের সম্পর্কে বলতে শুরু করে। সে বলে যে তারা কিভাবে বেকহামকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল, তাই সবসময় তাদেরকে গোল করার দিকেই ফোকাস রাখতে হবে। সিজিয়ান ড্রেসিং রুমে তার টিমকে প্রস্তুত করছিল। এরপর সে তাদের সবাইকে বলে, আমরা কিন্তু 2 মাস ট্রেনিং করেছি, যদিও তোমরা এখনো ততটা ভালো খেলতে পারো না, তবে আমি তোমাদেরকে একটি কথা বলছি,
তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু আলাদা আলাদা ক্ষমতা রয়েছে, তাই যতক্ষণ তোমাদের শরীরে শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা খেলতে থাকবে। আমার বিশ্বাস আমাদের এই পরিশ্রম তোমরা বৃথা যেতে দেবে না। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানো? যদি তোমরা গোল করতে না পারো তাহলে একজন আরেকজনকে বল পাস করতে থাকবে। এতে করে আমাদের টিমের কেউ না কেউ গোল করেই ফেলবে, তবেই তোমরা এই ম্যাচ জিততে পারবে। সিজিয়ানের কথায় প্রত্যেকটি ছাত্রই অনেক বেশি অনুপ্রাণিত হয়। এরপর তারা দৌড়ে বেরিয়ে যায় খেলার জন্য। এখানে রকি নামক ছেলেটি নার্ভাস ফিল করলে সিজিয়ান তার মনে সাহস যোগায় এবং মাঠে নামার আগে তার জুতোর ফিতা শক্ত করে বেঁধে দেয়। এর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় স্পার্ক কাপের গ্রুপ পর্ব। সেখানে প্রথমে এই গ্রুপের রাউন্ড শুরু হয়, যেখানে সিজিয়ানের টিম ছিল। তবে সিজিয়ানের টিমের ম্যাচটি পড়ে যায় লিয়ান হুই গার্লস স্কুলের সাথে। তবে তাদের প্রতিপক্ষ টিমের সবাই মেয়ে হলেও তারা দুর্দান্ত খেলোয়াড় ছিল। তারা এর আগে 3বার স্পার্ক কাপ জিতেছে। এখানে দেখা যায় আক্রমণের দিক থেকে মেয়েরাই এগিয়েছিল, এমনকি তারা শুরুতে গোলও করে ফেলে। না নিতে অনেক বেশি হতাশ হয়ে যায়। এদিকে ইউয়ানও ভালোভাবে খেলার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করে নান একটি পাস পেয়ে গোল করে ফেলে। এতে পুরো টিম যেন কিছুটা আলোর দিশা খুঁজে পায়। তবে নান এখানে তার খেলা দিয়ে ইউয়ানকে জেলাস ফিল করানোর চেষ্টা করছিল, কিন্তু এতে ইউয়ানও তখন বলের পেছনে দৌড়তে শুরু করে। সে বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। তবে এমন সময় ইউয়ানকে নানের দিকে বলটি পাস করতে বলা হয়, কিন্তু ইউয়ান এখানে এত পরিমাণ রেগেছিল যে সে ইচ্ছে করেই নানের দিকে বল পাস করে না, বরং সে নিজেই গোল করার চেষ্টা করছিল। কিন্তু দেখা যায় সে কোনো গোলই করতে পারে না। তাই এবারের ম্যাচটি ড্র হয়ে যায়। এরপর ম্যাচ শেষে তারা সবাই ড্রেসিং রুমে ফিরে আসে। আর এখানে এসেই নান ইউয়ানকে বলে, তোমার কি সমস্যা ইউয়ান? তোমাকে বারবার বলটি পাস করতে বলা হয়েছে, তুমি বল কেন পাস করলে না? তোমার জন্যই আমাদের আজকের প্রথম ম্যাচটি এতটা খারাপ হয়েছে। আমার হিসেবে তো তোমাকে দলেই রাখা উচিত না। এগুলো বলে সে তাকে দোষারোপ করতে থাকে এবং সে উত্তেজিত হয়ে ইউয়ানকে মারতেই যায়। কিন্তু অন্যান্য প্লেয়াররা তাদের দুজনকে থামায় আর বলে, তোমরা মাঠে গিয়ে প্রতিযোগিতা করো, এখানে নয়। এরপর সেখান থেকে চলে যাওয়ার সময় নান ইউয়ানকে বলে, তুমি চাইলেই কিন্তু বলটি পাস করতে পারতে ইউয়ান। এবার সেদিন রাতের বেলা আমরা নানকে তার বোন সানিয়ানের সাথে দেখি। সানিয়ান এখানে তাকে বলে, তুমি ইউয়ানের সঙ্গে সবসময় কেন রাগ দেখাও বলো তো? আজকের খেলায় কিন্তু সব দোষ ইউয়ানের ছিল না, তুমি প্রথমে তাকে রাগানোর চেষ্টা করেছো। কিন্তু ইউয়ান তাকে বলে, আচ্ছা তুমি কি আমার বোন নাকি ইউয়ানের বোন বলো তো? সবসময় তুমি ইউয়ানের সাপোর্ট কেন করো? আমার তো মনে হয় তুমি আমার বোনই না। এই বলে নান রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। এবার পরের দিন প্র্যাকটিসের সময় সিজিয়ান তার ছাত্রদেরকে বলে, তোমাদেরকে আজকে আমি পরিষ্কারভাবে একটি কথা জানিয়ে দিতে চাই। মনে করো এটা ফুটবলের একটি নীতি। মাঠে যখন তোমরা খেলতে নামবে, সেই খেলা কখনো তোমরা ব্যক্তিগতভাবে খেলবে না, খেলতে হবে পুরো টিমের জন্য। তাই অবশ্যই একে অপরকে বল পাস করতে হবে। এরপরে যেন খেলার মধ্যে কোনো ব্যক্তিগত বিষয় না আসে। ইউয়ান এবং নান এখানে চুপচাপ বিষয়গুলো শুনছিল। এবার সেদিন রাতের বেলা দেখা যায় ইউয়ান তার ভুলের জন্য অনেক গিল্টি ফিল করছিল। তাই সে সেদিন সারা রাত বল শুট করার প্র্যাকটিস করতে থাকে, আর তাকে বসে বসে দূর থেকে সিজিয়ান দেখছিল। ইউয়ানকে দেখে সিজিয়ান বুঝতে পারে যে গত ম্যাচের জন্য ইউয়ান নিজেও অনেক কষ্ট পাচ্ছে। তো এবার পরের দিন শুরু হয় তাদের দ্বিতীয় ম্যাচ, কিন্তু আজকের ম্যাচে ইউয়ানকে বসিয়ে রাখা হয়েছে। তো এবার ইউয়ানকে ছাড়াই তাদের খেলা শুরু হলে আজকে খেলার শুরুতেই নান একটি গোল করে ফেলে, আর খেলার একদম শেষ পর্যায়ে নানের আরো একটি গোলের কারণে তারা ম্যাচ জিতে যায়। সবাই এতে অনেক আনন্দ উল্লাস করছিল। প্রিন্সিপাল এখানে বলতে থাকে যে এর পেছনে সমস্ত অবদান হচ্ছে কোচ সিজিয়ানের। সেই এই দলটিকে তৈরি করে নিয়েছে, তাই এত অল্প সময়ে দলটি সাফল্য পেয়েছে। তো আজকের ম্যাচটি জেতার কারণে তারা সবাই মিলে একটি পার্টির আয়োজন করে। আর পার্টিতে সবাই ইউয়ানকে জিজ্ঞাসা করছিল, ইউয়ান তুমি কি কি খেতে চাও? কিন্তু ইউয়ান কারো কোনো কথারই উত্তর দেয় না। তার আসলে খেলতে না পারার কারণে অনেক মন খারাপ ছিল। সিজিয়ান তখন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা কেউ একদমই মন খারাপ করে থাকবে না, কারণ গ্রুপ পর্ব এখনো শেষ হয়নি। তাই কোনোভাবেই আমার টিমের একজন প্লেয়ারও যেন হার না মানে। এরপর নান এখানে ইউয়ানকে ইঙ্গিত করে তার গোলের সংখ্যা দেখাচ্ছিল। তাই এসব দেখে ইউয়ান সেখান থেকে উঠে চলে যায়। এরপর সানিয়ানও তার পেছনে যেতে শুরু করে। ইউয়ান তখন তাকে বারবার নিষেধ করে তার পেছনে না আসার জন্য। কিন্তু এমন সময় সেখানে আরেম নামক একজন ব্যক্তি চলে আসে। আরেম ছিল সেই ব্যক্তি যার সঙ্গে সিডি বিক্রি করার সময় ইউয়ানের ঝামেলা হয়েছিল, আর ইউয়ান তার কাছ থেকে দৌড়ে পালিয়েছিল। কিন্তু আরেম আজকে ইউয়ানকে মারার জন্য তার দলবল নিয়ে এসেছে। তো আরেম এখানে তার দলকে বলে, আমি শুনেছি এই বাচ্চাটি নাকি অনেক ভালো ফুটবল খেলে। আচ্ছা কেমন হয় যদি আমরা ওর পাটাই ভেঙে ফেলি? এই বলেই তারা সেখানে ইউয়ানের উপর হামলা করতেই যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে একটি স্ট্যাম্প হাতে নিয়ে নান চলে আসে। আর নান এখানে আরেমকে বলে, তোদের সাহস থাকলে আমাকে মারতে আয়। আরেম তখন তার দল নিয়ে নান এবং ইউয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর নান এবং ইউয়ান দুজনই তাদেরকে মোকাবেলা করার চেষ্টা করছিল, কিন্তু তাদের সঙ্গে তারা দুজন পেরে উঠছিল না। তবে এর কিছুক্ষণ পরে সেখানে সিজিয়ান তার দল নিয়ে চলে আসে।
সিজিয়ানকে দেখে আরিম এবং তার লোকেরা হাসাহাসি করতে থাকে আর বলে যে মোটা লোকটি নাকি এদের কোচ। এসব কথা শুনে সিজিয়ান এবং তার দলের সবাই অনেক রেগে যায় আর তারা কোনো কথা না বলেই তাদের উপর হামলা শুরু করে। তারা সবাই মিলে আরিম এবং তার দলকে ইচ্ছে মতো ধোলাই করে। এবার পরের দৃশ্যে দেখা যায় সিজিয়ান এবং ইউয়ান একটি রেল লাইনের পাশে বসে কথা বলছে। সিজিয়ান এখানে ইউয়ানের কাছে জানতে চায়, আচ্ছা ইউয়ান, তুমি সবসময় এত আপসেট থাকো কেন? তোমার দিকে তাকালেই মনে হয় তুমি কোনো না কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো। ইউয়ান তখন তাকে বলে, আসলে ছোটবেলা থেকে অনেক কষ্ট করতে করতে বড় হয়েছে তো, তাই হয়তো কিভাবে হাসতে হয় সেটাই ভুলে গিয়েছি। আসলে আমার মা নেই আর বাবা সবসময় নিজের জগৎ নিয়েই ব্যস্ত, তাই ছোটবেলা থেকেই আমার পড়ালেখার খরচ আমার নিজেকেই জোগাড় করতে হয়। আর আমার বাবা তো মদের মধ্যে তার সমস্ত টাকা শেষ করে ফেলে। এদিকে ছোটখাটো কাজ করে আমার পক্ষে এভাবে লেখাপড়া করা সম্ভব নয়, তাই খুব শীঘ্রই হয়তো আমাকে স্কুল আবারও ছাড়তে হবে। এসব কথা জানতে পেরে ইউয়ানের জন্য সিজিয়ানের অনেক খারাপ লাগে। সিজিয়ান তখন নিজের কাছে টাকা না থাকা সত্ত্বেও সে তার গলা থেকে নিজের গোল্ডের চেনটি ইউয়ানকে দিতে চায়, কিন্তু ইউয়ান কিছুতেই সেটা নেয় না। সে তাকে জানায় যে সে নিজে উপার্জন করতে চায়, সে কারো করুণা নিয়ে বাঁচতে চায় না। এমনকি সে এটাও বলে যে সে ফুটবল খেলতে অনেক ভালোবাসে, ফুটবলের মাঠে দাঁড়ালে সে নিজেকে খুঁজে পায়। এরপর ইউয়ানের মন ভালো করার জন্য সিজিয়ান ইউয়ানকে নিয়ে পুরো শহরে ঘুরে বেড়ায় আর তারা দুজন মিলে অনেক গল্প করে। ইউয়ান এখানে সিজিয়ানকে বলে, কোচ, আপনাকে একটা মনের কথা বলবো? সিজিয়ান বলে, হ্যাঁ। ইউয়ান তখন বলে, আমি আসলে নানকে কোনোদিনও ঘৃণা করিনি। আমি শুরু থেকেই সবসময় তার বন্ধু হতে চাই, কিন্তু পরিস্থিতি আমাদের দুজনকে সবসময় শত্রু বানিয়ে দেয়। আমি চাই সবার মতো নানের সঙ্গেও খেলতে। এসব কথা শুনে সিজিয়ান অনেক খুশি হয়। এরপর সে ইউয়ানকে তার বাড়িতে পৌঁছে দেয়। এবার সিজিয়ান যখন চলে যাচ্ছিল তখন ইউয়ান সিজিয়ানকে বলে, আপনি যখন আমাদের হাই স্কুলে এসেছিলেন আমি ভেবেছিলাম আপনি কিছুই পারেন না, কিন্তু আজকে আমি মন থেকে বলছি আপনি পৃথিবীর সবচাইতে ভালো একজন কোচ। আর শেষ একটা কথা, কালকে আমাকে মাঠে খেলতে নামাবেন না? কিন্তু সিজিয়ান কোনো কিছু না বলেই হেসে সেখান থেকে চলে যায়। এবার পরের দিন শুরু হয় তাদের আরেকটি ম্যাচ। এই ম্যাচে সিজিয়ান ইউয়ানকে মাঠে নামার সুযোগ করে দিয়েছে আর ইউয়ান এখানে খুবই দুর্দান্ত পারফর্ম করছিল। এমনকি সে আজকে নানকেও বারবার বল পাস করছিল। এতে করে খুব সুন্দর একটি গোল হয়। সবাই তখন সেখানে আনন্দ করতে থাকে। এমনকি নানো তখন ইউয়ানের কাছে এগিয়ে আসে হাত মেলানোর জন্য। ইউয়ান এতে অনেক খুশি হয় আর সেও তার সঙ্গে হাত মেলায়। এভাবে তারা দুজন আবারও বন্ধু হয়ে যায়। এটা দেখে সিজিয়ান এবং সানিয়ান সহ সবাই অনেক খুশি হয়ে যায়। তারা তখন সেখানে গোল সেলিব্রেট করতে শুরু করে। এবার ড্রেসিং রুমে সিজিয়ান তাদের সবাইকে পরের ম্যাচের জন্য বোঝাচ্ছিল, কিন্তু অন্যদিকে দেখা যায় যে প্রিন্সিপালের কাছে কিছু পুলিশ এসেছে। তারা তাকে সিজিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রিন্সিপাল তখন জানায় যে সিজিয়ান এখানকার অস্থায়ী একজন কোচ। এরপর পুলিশেরা এখানে সিজিয়ানের ব্যাপারে তাকে সবকিছু বলে দেয়। তাই প্রিন্সিপাল তখন ড্রেসিং রুমের সামনে গিয়ে সিজিয়ান এবং ইউয়ানকে বের হয়ে আসতে বলে। এরপর প্রিন্সিপাল তাদের দুজনকে বলে, তোমাদের দুজনের বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। তোমরা নাকি কিছুদিন আগেই মারামারি করেছিলে এবং অনেকগুলো ছেলেকে আহত করে দিয়েছিলে, তাই পুলিশেরা তোমাদেরকে অ্যারেস্ট করতে এসেছে। কিন্তু সিজিয়ান এখানে বলে, আপনারা আমাকে নিয়ে যান, দয়া করে ইউয়ানকে নিয়ে যাবেন না, কারণ কিছুক্ষণের মধ্যেই তাদের খেলা শুরু হবে। ইউয়ানকে খেলা পর্যন্ত সময় দেয়া হোক। কিন্তু পুলিশেরা তাদের কোনো কথা না শুনে তাদের দুজনকেই ধরে নিয়ে যায়। এদিকে কিছুক্ষণের মধ্যে তাদের টিমের খেলা শুরু হয়, কিন্তু ম্যাচটিতে ইউয়ান না থাকায় তাদের কারোরই ম্যাচে মন বসছিল না। তবে এমন সময় আবার প্রিন্সিপালের কাছে একজন লোক আসে। সে তাকে বলে, কিছুদিন পরে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে, সেখানে মোট 16টি দল অংশগ্রহণ করবে। যেহেতু আপনাদের টিমের পয়েন্ট অনেক ভালো আছে, তাই আপনারাও চাইলে সেখানে অংশ নিতে পারেন। এরই মধ্যে এই খেলা শেষ হয়ে যায় আর মাইকে অ্যানাউন্স করা হয় যে সমস্ত টিমগুলোর মধ্যে ইউয়ানদের টিম সবচাইতে এগিয়ে আছে। আজকের ম্যাচও তারা জিতেছে। এটা শুনে তারা সবাই একদম আনন্দে আত্মহারা হয়ে পড়ে। অন্যদিকে সিজিয়ানের সঙ্গে লিয়ে দেখা করতে যায়। সিজিয়ান তখন তাকে বলে, আমরা সেদিন কোনো কিছুই করিনি। ছোট্ট একটি গ্যাংস্টার দল আমাদের সঙ্গে ঝামেলা করেছিল, আমরা শুধুমাত্র এর প্রতিবাদ করেছি। এরপর সিজিয়ান লিয়ের কাছে ম্যাচের ফলাফল জানতে চায়। লি তাকে জানায় যে তারা প্রথম স্থান অর্জন করেছে। এটা শুনে সিজিয়ান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আবার প্রিন্সিপাল এটা জেনে গিয়েছিল যে সিজিয়ান আসলে একজন নকল কোচ, সে কোনো ফুটবলার নয়, তাই সে এতে প্রচন্ড রেগে যায়। এদিকে লি সিজিয়ান এবং ইউয়ানকে ছাড়িয়ে এনেছিল। এবার পরের দিন প্রিন্সিপাল সিজিয়ানকে স্কুলে ডাকে আর সে সিজিয়ানকে বলে সে সবকিছু জানতে পেরেছে, যে সিজিয়ান একজন নকল কোচ আর কোনো নকল কোচকে তারা তাদের স্কুলে রাখতে পারবে না। এই বলেই প্রিন্সিপাল তাকে কিছু টাকা এবং রিজাইনের একটি কাগজ দেয়। এরপর দেখা যায় যে প্রিন্সিপাল সমস্ত ছাত্রদেরকে কঠোর পরিশ্রম করতে বলে, কারণ সে চাইলেও সিজিয়ানকে আর তাদের কোচ হিসেবে রাখতে পারবে না। এতে করে স্কুলে সুনাম নষ্ট হবে। কিন্তু সিজিয়ানকে ছাড়া তাদের পুরো টিমটি ছিল যেন অসম্পূর্ণ।
তাই টিমের কেউই ভালোভাবে প্র্যাকটিসে মনোযোগ দিতে পারছিল না। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে সিজিয়ান আসলে প্রিন্সিপালের দেয়া সেই টাকাগুলো নেয়নি, তবে সে এখন তার ক্যামেরার কাজেই ফিরতে চায়। কিন্তু তার টিমের জন্য এখন তার অনেক খারাপ লাগছিল। এদিকে সিজিয়ান চলে যাওয়ায় ইউয়ানো আর প্র্যাকটিস করতে আসে না। তো এর কিছুদিন পর সিজিয়ান এই শহর ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় সে গাড়ির রেডিওতে শুনতে পায় যে এখন মাঠে খেলতে যাচ্ছে মিডল হাই স্কুল। এমন সময় সিজিয়ান আবার তাদের সবার একসঙ্গে তোলা একটি ছবি দেখছিল, যেটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তাই সে আর শহর ছেড়ে যেতে পারে না। এরপর সে দ্রুত চলে যায় খেলার মাঠে। প্রথমে ইউয়ানরা একদমই ভালো খেলছিল না, কিন্তু তারা যখন সেখানে সিজিয়ানকে দেখতে পায় তখন যেন তাদের মধ্যে তাদের পুরনো জোশ ফিরে আসে। তারা সবাই মিলে তখন অনেক ভালোভাবে খেলে, যার ফলে তারা ম্যাচ জিতে যায়। এবার খেলা শেষে ইউয়ান সিজিয়ানকে বলে, আমাদের টিম আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সিলেক্ট হয়েছে, তাই আপনি প্র্যাকটিস না করলে আমাদের কোনোভাবেই এই টুর্নামেন্ট জেতা সম্ভব নয়। কিন্তু আমরা এটা ভালো করেই জানি যে আপনি চাইলেও স্কুলে ফিরতে পারবেন না, তাই আমরা সবাই আপনার কাছে অন্য জায়গায় প্র্যাকটিস করতে চাই। সিজিয়ান এতে অনেক খুশি হয়, কারণ সে তার টিমকে আবারও ফিরে পাচ্ছে। সিজিয়ান বলে যে তার কাছে একটি জায়গা আছে। এরপর সিজিয়ান তার টিমকে সেখানেই প্র্যাকটিস করাতে শুরু করে। তারা প্রতিনিয়ত দৌড় প্রতিযোগিতা এবং শক্তি অর্জনের জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম প্র্যাকটিস করে, যার ফলে খুবই অল্প দিনের মধ্যেই তারা অনেক শক্তিশালী একটি টিমে পরিণত হয়। এরপর তাদের আন্তর্জাতিক ম্যাচ শুরু হলে দেখতে দেখতেই তাদের টিম ফাইনালে পৌঁছে যায়। আর ফাইনালে তাদের খেলা ছিল ক্রেনের দলের সঙ্গে, যেটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সিজিয়ান তাদের প্রত্যেকের মনে আত্মবিশ্বাস জোগাতে থাকে এবং সে যত ভালোভাবে পারা যায় তাদেরকে প্র্যাকটিস করাতে থাকে। এরপর দেখতে দেখতেই চলে আসে ফাইনাল রাউন্ড। তবে মাঠে আসার আগে নান এবং ইউয়ান একে অপরকে পরামর্শ দিতে থাকে যে আজকে তারা কিভাবে খেললে জিততে পারবে। কিন্তু সিজিয়ান তাদের সঙ্গে আসেনি, কারণ সে যেহেতু এখন তাদের অফিসিয়াল কোচ ছিল না, তাই তার অনেক লজ্জা লাগছিল। এদিকে ততক্ষণে খেলোয়াড়রা একে একে মাঠে প্রবেশ করতে শুরু করে এবং তাদের মধ্যে খেলা শুরু হয়ে যায়। দুই দলে অনেক দুর্দান্তভাবে বল পাস করতে থাকে, কিন্তু নান এখানে ধাক্কা খেয়ে পড়ে গেলে ইউয়ান এসে তাকে উঠিয়ে নেয়। কিছুক্ষণ পরেই আবার প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় পড়ে যায়। এতে তার একটি পেনাল্টি পেয়ে গোল করে ফেলে। আর এই সমস্ত কিছুই টিভির মাধ্যমে দেখছিল সিজিয়ান। রেফারির এমন কাণ্ড দেখে তার সহ্যই হচ্ছিল না, তাই সে দ্রুত বেরিয়ে পড়ে মাঠের উদ্দেশ্যে। আর সে অফিসিয়াল কোচ না হওয়ার কারণে কোনো মতে চালাকি করে সে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ে। পুলিশ এখানে তাকে থামানোর চেষ্টা করলেও পারে না। সিজিয়ান তখন একটি মাইক নিয়ে জোরে জোরে বলে, তোমরা তাড়াতাড়ি খেলতে শুরু করো, তোমাদেরকে খেলতেই হবে। এরপর সে তার টিমের প্রত্যেকটি প্লেয়ারকে লিড করছিল এবং প্রত্যেককেই পরামর্শ দিচ্ছিল যে কিভাবে কিক মারতে হবে। তবে এখানে সিজিয়ানকে দেখে প্লেয়াররা এমনিতেই অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। তারা তখন আনন্দের সাথে আরো জোশ নিয়ে খেলতে শুরু করে। এখানে আবার প্রতিপক্ষ দল নানকে ফেলে দিলে তারও একটি পেনাল্টি পেয়ে যায়, আর পেনাল্টিতে গোল করতে যায় ইউয়ান। এখানে ইউয়ানের বাবাও খেলা দেখতে এসেছিল, কারণ সিজিয়ান তাকে বুঝিয়ে এখানে নিয়ে এসেছে যাতে করে সে তার ছেলের মর্ম বুঝতে পারে। ইউয়ান এখানে তার কোচের বলা সমস্ত কথাগুলো মনে করছিল এবং সে তার বাবাকে তার জন্য প্রাউড ফিল করাতে চাইছিল। সে তার বাবাকে বোঝাতে চাইছিল যে যে ছেলেকে সে এত বছর অবহেলা করেছে সেও আসলে অনেক কিছু করতে পারে। তো এবারের গোলটি করতে পারলে তাদের টিম জিতে যাবে। তাই ইউয়ান এখানে খুবই মনোযোগের সাথে বলে কিক মারে, আর সঙ্গে সঙ্গে একটি গোল হয়ে যায়। ফলে পুরো স্টেডিয়ামে সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে, কারণ অবশেষে ইউয়ানরা আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে গিয়েছে। ইউয়ানের বাবাও আজকে ইউয়ানের প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়। সে সত্যি আজকে তার ছেলের মর্ম বুঝতে পারে। তো এবার ড্রেসিং রুমে সমস্ত প্লেয়াররা যখন চেঞ্জ করছিল, ঠিক তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে। আর প্রিন্সিপাল তাদের সবাইকে জানায় যে সিজিয়ান তাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে, তবে সে তাদের সবার জন্য একটি বার্তা দিয়ে গিয়েছে। এই বলে প্রিন্সিপাল সেখানে সিজিয়ানের দেয়া টেপ রেকর্ডারটি চালু করে, যেখানে সিজিয়ান তাদের সবাইকে বলে, তোমরা যখন আমার এই কথাগুলো শুনবে তখন আমি তোমাদের থেকে অনেক দূরে, কিন্তু কোনো চিন্তা করো না, খুব শীঘ্রই আমি তোমাদের কাছে আবারও ফিরব। আমার আসলে বাইরের দেশে একটি চাকরি হয়েছে, আমি সেখানেই চলে যাচ্ছি। তোমাদের কাছ থেকে সামনাসামনি বিদায় নিয়ে তোমাদের মন খারাপ করে দিতে চাই না, তবে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই। এই অল্প কিছু দিনের মধ্যে তোমরা আমার অনেক আপন হয়ে উঠেছ। তোমাদেরকে আমি নিজের সন্তানের মতোই ভালোবেসেছি, আর যতদিন বাঁচবো ভালোবেসে যাব। যদিও আমি সত্যি সত্যি কোনো কোচ নই, কিন্তু আমি সত্যিই মন থেকে চেষ্টা করেছি তোমাদেরকে গড়ে তোলার। আর আজকের ম্যাচ দেখে আমার মনে হয়েছে আমি কিছুটা হলেও সফল। তবে আমি কবে ফিরবো জানি না, কিন্তু আমি মন থেকে চাই যে যখন আমি ফিরে আসব তখন আমি যেন তোমাদের প্রত্যেককেই জাতীয় দলে দেখতে পাই। আর ঠিক সেই সময় আমি পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে তোমাদের কোচ হতে চাই। আশা করি আমার এই স্বপ্নটি তোমরা পূরণ করবে। সিজিয়ানের কথা শুনে তারা সবাই অনেক অনুপ্রাণিত হয়, আর তারা সিদ্ধান্ত নেয় যে তারা জাতীয় দলে যেতে কঠোর পরিশ্রম করবে এবং তাদের কোচকে সারা জীবন তাদের পাশেই রাখবে। এদিকে আমরা সিজিয়ানকে দেখতে পাই। সিজিয়ান যখন চলে যাচ্ছিল
তখন লি এসে তাকে থামায়, আর সেখানে তাকে বলে যে সে তাকে এখনো ভালোবাসে। সে শুধুমাত্র তার জন্য আজ পর্যন্ত বিয়ে করেনি, তাই সে চায় সিজিয়ান যেন তাকেও তার সঙ্গে নিয়ে যায়। একথা শুনে সিজিয়ান তো অনেক খুশি হয়ে যায়, কারণ সেও এখনো লিকেই ভালোবাসে। তাই সে তখন লিয়ের হাত ধরে সকলের সামনে দিয়ে চলে যায় তাদের জীবনের নতুন এক সফরে। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।